মাধবীলতা একটা লুচি ভেঙে কোনো রকমে গলা দিয়ে নামিয়েছিল। তার সামনে বসেছিলেন হেমলতা। জিজ্ঞাসা করলেন, কি হলো, আর খাবে না? আর ভালো লাগছে না পিসিমা? কেন? মাধবীলতা মুখ নামালো। সত্যি তার শরীর গোলা ছিল। সেই কষ্টটাই খোলা মনে বলল সে। সঙ্গে সঙ্গে সরল গলায় হেমলতা বললেন, ও মা, বাচ্চা কাচ্চা হবে নাকি তোমার? ভূত দেখার মতো চমকে উঠল মাধবীলতা। সোজা হয়ে বসে বলল, না না। তাহলে গা গোলাচ্ছে কেন? খেয়ে নাও, কখন ভাত হবে কে জানে। মাধবীলতা এই বৃদ্ধার দিকে তাকালো। মানুষটি যে গল্প সে অনিমেষের মুখে শুনেছে তার সঙ্গে কোনো মিল নেই। এত সরল এবং সহজেই কাছের মানুষ করে নেওয়ার ক্ষমতা আজকাল খুব কম লোকের থাকে। কিন্তু ছোট মার বর্ণনার সঙ্গে এখনকার চেহারা এবং চরিত্র মোটেই মিলছে না। বিয়ে নিয়ে উনি এমন নাছোড়বান্দা হলেন যে কিছুতেই সেটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না সে। হেমলতার মুখের দিকে তাকিয়ে মাধবীলতার এবার মনে হলো ছোট মা অন্যায় কিছু করেননি। ওদের তো কৌতূহল থাকতেই পারে। হাজার হোক অনিমেষ এবাড়ির একমাত্র ছেলে। সম্পর্ক না রাখলেও যখন ওরা একে চোখে দেখতে পাচ্ছেন, হঠাৎ মাধবীলতার মনে হলো সে অন্যায় করেছে। জেল থেকে বের হবার পর অনিমেষকে জোর করে ধরে রাখার কোনো কারণ ছিল না। শুধু তাকে ভালোবাসার জন্য অনিমেষকে এত বছর ধরে বস্তির ওই ঘরে কষ্ট পেতে হয়েছে। এত বড় বাড়ি, এত সুন্দর বাগান যার, তাকে ওই অন্ধকূপে আটকে রাখার কোনো মানে হয় না। হেমলতা চা ঢালতে ঢালতে বললেন, আমাদের বাড়িতে অনেকদিন বাদে আজ চা হলো। এই চা পাতাগুলো অনেক পুরনো, কেমন হবে কে জানে। আমি বাবা চা বাগানে জন্মেও চা বানাতে পারি না। মাধবীলতা দ্বিতীয় লুচিটি মুখে দিয়েছিল। জিজ্ঞাসা করল, আপনারা চা খান না বুঝি? না, মহি তো শুয়েই আছে, ছোট বউ খায় না, আমার অভ্যেস নেই। তাহলে আমাদের জন্য মিছিমিছি করতে গেলেন কেন? ও মা, আমরা খাই না বলে তোমরা খাবে না কেন? তোমার ছেলে চা খায়? মাধবীলতা মাথা নাড়ল। ওর তেমন ঝোঁক নেই। তাহলে ওকেও একটু দেই। হ্যাঁ গো, কালীঘাটের বিয়েতে কি কি হয়? মাধবীলতা গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল। পিসিমা, বিশ্বাস করুন, আমি ওই ব্যাপারে কিছুই জানি না। কালীঘাটে আমাদের বিয়ে হয়নি। সে কি কথা? তখন সে ছোট বউ বলল। উনি বললেন, কিন্তু আমি তো কিছু বলার আগেই। মাধবীলতার কথা শেষ করল না, কারণ ছোট মা এসে দাঁড়িয়েছিলেন দরজার কাছে। তাকে দেখে হেমলতা বললেন, এই ছোট, অনি কালীঘাটে বিয়ে করেনি শুনলাম, চা হয়েছে? হ্যাঁ, এই যে। লোকে কেন মিশি মিশি বদনাম ছড়ায়? লোকে নয়, আপনার ভাই। ও, কি বদমাস, কি বদমাস! জানো, বাড়ির জন্য মামলা করছে, আবার মাঝে মাঝে এসে কথা শুনিয়ে যাচ্ছে। একটা থালায় দুটো কাপ তুলে নিয়ে ছোট মা বললেন, মুখে এসব কথা বলছেন, আর তিনি এলে তো ভিজে কাদা হয়ে যান। তারপর চা নিয়ে বেরিয়ে গেলেন বড় বাড়ির দিকে। আর সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠলেন হেমলতা। কি করব, কি করব, নিজের ভাই, হাজার হলেও মুখের ওপর খারাপ কথা বলতে পারি না যে। ভগবান আমাকে যে এত যন্ত্রণা দেবেন তা কে জানে। মাধবীলতা কি করবে বুঝতে পারছিল না। হেমলতাকে কাঁদতে দেখে ওর শরীরের অস্বাভাবিকতা যেন চট করে মিলিয়ে গেল। সে শুধু বলতে পারল, পিসিমা, কাঁদবেন না। হেমলতা আঁচলে মুখ মুছতে মুছতে বললেন, কোথায় কাঁদছি? আর তারপরে খুব স্বাভাবিক গলায় বেরিয়ে এলো, কি রান্না হবে জানি না। মাধবীলতা জিজ্ঞাসা করলো খানিকটা ভেবেই, আপনাদের বাজার কে করেন? কে আর করবে, একে ওকে ধরে আনাতে হয়। বাজার তো অনেক দূর। বাবা বেঁচে থাকলে নিজেই করতেন, শেষের দিকে আর পারতেন না। তখন থেকে পাশের এক নেপালি ছাড়া কাউকে ধরে আনানো যায় না। আর বাজারই বা কি, আলু, পটল, কুমড়ো। মহিতোষ ব্যাংক থেকে যে সুদ পায় তাতেই চলতে হয়, মাসে 700 টাকা।
মাছ মাংস ডিম তো এ বাড়িতে হয় না, তার ওপর মামলার খরচ আছে। হেমলতা এখন একদম স্বাভাবিক। একটু আগে ডুকরে কেঁদে ওঠার সঙ্গে এই চেহারা একদম মেলে না। মাধবীলতা ওই ছোট্ট পাখির মতো শরীরটার দিকে অপলক তাকিয়েছিল। কথাটা শুনেই তার মাথায় চিন্তাটা ঢুকে পড়ল। অর্ককে পাওয়া দরকার, কিন্তু এ বাড়ির অনেকটাই এখনো তার অচেনা। সে ছেলে কোথায় যেয়ে বসে আছে কে জানে। তাছাড়া প্রথম দিনেই আগ বাড়িয়ে কিছু করতে গেলে এদের সেটা কেমন লাগবে তাও সে বুঝতে পারছে না। হেমলতা বললেন, তাড়াতাড়ি চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, মহির সঙ্গে আলাপ করিয়ে দেই। একা একা খাবারগুলো শেষ করতে করতে অর্ক ভাবছিল, জায়গাটা অদ্ভুত, কোথাও কোনো শব্দ নেই, শুধু পাখির ডাক ছাড়া। কি করে ওরা এখানে থাকেন সে বুঝতে পারছিল না। এই বাড়িতে সে বেশি দিন থাকতে পারবে না। পাশের ঘরের দিকে তাকালো অর্ক। দাদুর কোনো শব্দ শোনা যাচ্ছে না। মানুষটা বিছানায় পাথরের মতো পড়ে আছেন। এরকম বেঁচে থাকার কি মানে? কিন্তু লোকটা বোধহয় ভালো। ওর হাতটা কিন্তু খুব ঠান্ডা। এই সময় ছোট মা চা নিয়ে এলেন, সামনে রেখে বললেন, তোমার এখন স্কুল খোলা? হ্যাঁ। অর্ক চায়ের দিকে তাকালো। চায়ের বদলে ওকে দুধ বলাই ভালো। ও বুঝতে পারছিল না এরা তাকে ছোট ভেবে ওই রকম চা দিচ্ছেন কিনা। ছোট মা অর্ককে দেখছিলেন। লম্বা মুখের আদলে কিশোর অনিমেষ, কিন্তু কেমন একটা চোয়ারে চোয়ারে ভাব। তাকানো স্বাভাবিক নয়। মাথার চুলে কেমন একটা অস্বস্তিকর ব্যাপার আছে। চা খেয়ে অর্ক বলল, আমি বাড়িটা ঘুরে দেখতে পারি? কথা না বলে ছোট মা ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ। অর্ক যেন বেঁচে গেল। ছোট মা দাঁড়িয়েই রইলেন সেখানে। অর্ক কিছুক্ষণ আগে একটা সিঁড়ি দেখতে পেয়েছিল। ডান দিকের কোনায় সেই সিঁড়ি বেয়ে সে উপরে উঠতে লাগলো। অনেককাল বোধহয় এখানে কেউ পা দেয়নি। পুরু পুরু ধুলো, পাখির ময়লা ছড়িয়ে আছে। এটা ছাদে ওঠা সিঁড়ি। সিঁড়ির মুখের দরজাটা বন্ধ। বেশ চাপ দিয়ে সেটাকে খুলে পা বাড়াতেই অর্ক অবাক হলো। এত বড় ছাদ, বাড়িটার ভেতরে ঢুকলে বোঝা যায় না যে এত বড়। তারপরেই নজরে এলো দুপাশে সবুজ গাছপালা। মাথার ওপর এখন কড়া রোদ। অর্ক ছাদের মাঝখানে এসে দাঁড়ালো। ও পাশে একটা ফাঁকা মাঠ। মাঠের গায়েই বাঁধ, আর বাঁধের ওপারে নদী। বিশাল নদী, কিন্তু জল খুব অল্প। যতদূর নজর যায় শুধু বালি আর বালি। তাহলে ওটাই তিস্তা নদী। আর এই প্রথম জায়গাটাকে ভালোবেসে ফেললো অর্ক। তার মনে হলো উর্মিমালা যদি এখানে আসতো তাহলে দেখে দেখে সুন্দর ছবি আঁকতে পারত। উর্মিমালার মুখটা মনে পড়তেই অর্ক একটু থিতিয়ে গেল। হঠাৎ উর্মিমালা চোখের সামনে এলো কেন? সে ধীরে ধীরে ছাদের কিনারায় গিয়ে দাঁড়াতেই মাধবীলতাকে দেখতে পেল। নিচের বাগানে, বাগানের একপাশে রান্নাঘরের দরজায় মাধবীলতা দাঁড়িয়েছিল। হঠাৎ চোখ পড়তেই সে বিস্মিত হলো। তারপর দ্রুত হাত নেড়ে ছেলেকে নিচে ডাকলো। মায়ের ভঙ্গিতে এত চাপা দ্রুততা ছিল যে অর্ক চিৎকার করে জিজ্ঞাসা করলো, কেন? সেই সময় রান্নাঘর থেকে হেমলতা বেরিয়ে এলেন। মাধবীলতার দৃষ্টি অনুসরণ করে চোখের ওপর হাতের আড়াল রেখে অর্ককে দেখলেন। খেয়ে তোমার ছেলে ওখানে কি করছে? একা একা ছাদে বেড়ানো ঠিক নয়, নেমে আসতে বলো। মাধবীলতা যতটা সম্ভব নিচু গলায় বলল, নেমে আয়। অর্ক বুঝতে পারছিল না সে কি অন্যায় করেছে। হেমলতা তখন মাধবীলতার হাত ধরলেন। ওহো, একদম খেয়াল ছিল না। চলো চলো, মহির সঙ্গে দেখা করবে চলো। বাড়ির বউ বাড়িতে এসে শ্বশুরের সঙ্গে কথা বলল না, এটা কি রকম ব্যাপার? ছোট বউ, ও ছোট বউ। মাধবীলতার হাত ধরে টানতে টানতে হেমলতা বড় বাড়ির দিকে এগিয়ে চললেন। অর্ক ছাদের মাঝখানে চলে এলো। ঘুঘু ডাকছে কাছাকাছি। ওটা যে ঘুঘুর ডাক
তা সে অনুমান করে বুঝেছে। ওদের ক্লাসে একটি ছেলে গালে হাত চাপা দিয়ে নানান পাখির গলা নকল করতে পারে। পাখিটাকে দেখবার জন্য সে ছাদের উল্টো দিকে চলে এলো। বিরাট কাঁঠাল গাছটার আড়ালে বসে ডাকছে পাখিটা। অর্ক ঠাহর করতে পারছিল না। সে মুখ ফেরাতেই চমকে গেল। ওপাশে একটা কাঠের বাড়ি। বাড়িটার কুয়োতলা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে একটি মেয়ে মাথায় বালতি থেকে জল ঢালছে। একটা ভেজা সায়া সেটে আছে নিচের শরীরে। ওপরে খুব সাদা একটা ব্লাউজ। অর্কর মনে হলো মেয়েটা বাঙালি নয়, স্বাস্থ্যবতী এবং প্রচন্ড ফর্সা। মেয়েটার নাক মুখ কেমন থ্যাবড়া। ফর্সা বলেই শরীরের সঙ্গে লেপ্টে যাওয়া ভিজে কাপড়ের দিকে তাকাতে সংকোচ হচ্ছিল অর্কর। কিন্তু সে চোখ ফেরানোর আগেই মেয়েটি তাকে দেখতে পেল। তার হাত থেমে গেল, চোখে বিস্ময়। এই বাড়ির ছাদে যে কোনো পুরুষ দাঁড়িয়ে থাকবে তা সে কল্পনাও করেনি। কিন্তু তার বিস্ময়ের ঘোর কাটবার আগেই অর্ক সরে এলো। দরজার দিকে যেতে যেতে হঠাৎ মনে হলো, মেয়েটা আবার এই বাড়িতে নালিশ করবে না তো? সে তো জেনে শুনে ছাদের কোণে যায়নি, হঠাৎই চলে গিয়েছিল। এ কথা এরা বিশ্বাস করবেন তো? অনিমেষ খাবার খেয়ে নিজের ঘর থেকে বেরিয়ে আসতেই ছোট মাকে দেখতে পেল। ছোট মা এখন তার পায়ের দিকে তাকিয়ে আছেন অদ্ভুত চোখে। সে সেটা উপেক্ষা করে সরাসরি জিজ্ঞাসা করল, টেলিগ্রামটা কে করেছিল? ছোট মা যেন অবাক হলেন। তারপর স্বাভাবিক গলায় বললেন, আমি। কেন? এসে বুঝতে পারছো না কেন? না, বাবা তো ইনভ্যালিড, কিন্তু এখন তো কোনো বিপদের সম্ভাবনা নেই। টেলিগ্রামে তুমি সেই মিথ্যে কথাটা জানিয়েছিলে। আমার কেমন যেন মনে হচ্ছে আমাদের তোমরা ঠিক মেনে নিতে পারছো না। বাবার অসুস্থতা যখন এমন নয় তখন এভাবে আমাদের ডেকে আনলে কেন? এত বছর যখন কেটে গেল। ছোট মা আপন মনে বললেন, তুমি কেমন পাল্টে গিয়েছ। আশ্চর্য, প্রত্যেকটা দিনই তো মানুষের চেহারা একটু একটু করে পাল্টে যায়। মনের কি দোষ? আর এসে দেখলাম তোমরাও তো কম বদলে যাওনি। এইভাবে তাড়াহুড়ো করে টেনে আনার সঙ্গে ব্যবহারের মিল পাচ্ছি না। ছোট মা যেন কথাটা কিভাবে বলবেন ভাবতে পারছিলেন না। এবার অনিমেষের কথা শেষ হওয়া মাত্র তিনি সরাসরি বলে ফেললেন, আমি আর পারছি না। অনেক দিনই তো তোমাদের এই সংসারটাকে বইলাম। আমার যখন বিয়ে হয়েছিল তখন তুমি যথেষ্ট বড়। এত বছর ধরে আমি কি পেয়েছি তোমার নিশ্চয়ই মনে আছে সেসব কথা। আমার কথা কখনো ভেবেছ? অনিমেষ সত্যি অবাক হয়ে গেল। ছোট মার মুখে এমন প্রশ্ন সে আশা করেনি। ছোট মা যেন হতাশায় মাথা নাড়লেন। এই বাড়িতে একজন অথর্ব শুয়ে রয়েছেন, আর একজন বয়সের ভারে কখন কি বলছেন ঠিক নেই। একটাও পুরুষ নেই যার উপর নির্ভর করতে পারি। ব্যাংক থেকে যে সামান্য কটা টাকার সুদ পাই তাতেও চিকিৎসার পেছনেই চলে যায়। কিভাবে খাচ্ছি বেঁচে আছি তা আমিই জানি। আমি কেন এই দায় একা বইব? তুমি এই বাড়ির ছেলে, তোমার কোনো কর্তব্য নেই? তোমার জ্যাঠা মামলা করেছেন, তাও আমাকে সামলাতে হচ্ছে। আমি আর পারছি না, একদম পারছি না। ছোট মার গলার স্বর জড়িয়ে গেল। ঠিক সেই সময় হেমলতা মাধবীলতাকে টানতে টানতে এই ঘরে ঢুকলেন। এই যে ছোট বউ, বাড়ির নতুন বউয়ের সঙ্গে শ্বশুরের পরিচয় করিয়ে দিলে না, এ কেমন কথা? চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। বিব্রত মাধবীলতা নরম গলায় বললেন, হাতটা ছাড়ুন, আমি যাচ্ছি। ও হ্যাঁ, বেশ বেশ, চলো চলো। শোনো, প্রণাম করবে না। শুয়ে থাকা মানুষকে প্রণাম করতে নেই, দূর থেকে নমস্কার করো। হেমলতার পেছন পেছন যাওয়ার সময় মাধবীলতা একবার আর চোখে অনিমেষের দিকে তাকালো। অনিমেষের কোনো প্রতিক্রিয়া হলো না। মহিতোষের ঘরের দরজায় গিয়ে হেমলতা গলা তুলে জিজ্ঞাসা করলেন, ও মহি, ঘুমোচ্ছিস নাকি? সিঁড়ি দিয়ে নামতে নামতে অর্ক দাঁড়িয়ে গেল। দাদুর দরজায় মা এবং দিদা দাঁড়িয়ে। দিদা এমন ভঙ্গিতে ডাকছেন
যেন দাদুর কিছুই হয়নি। হেমলতাকে সে এই প্রথম দিদা বলে ভেবে নিল। ঘরের ভেতর একটা গঙ্গানি উঠলে হেমলতা বললেন, না না, ও এখনো ঘুমোয়নি, এসো এসো। মহি, দেখ কে এসেছে। আমি প্রণাম করতে নিষেধ করেছি, শুয়ে থাকলে প্রণাম করতে নেই। এ বাড়ির বউ রে, অনির বউ। মাধবীলতা ধীরে ধীরে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। তারপর মুখ তুলে তাকাতেই মহিতোষকে দেখতে পেল। মানুষটা অসুস্থ, খুবই অসুস্থ। দুটো চোখের তলা ফোলা, মুখ বাঁকানো, শরীর স্থির, শুধু ডান হাতটা একটু একটু করে উঠছে। মাধবীলতা বুঝতে পারছিল না কি করা উচিত। পিসিমা নিষেধ করেছেন প্রণাম করতে। নমস্কার করাটা খুব সাজানো বলে মনে হচ্ছিল। মহিতোষের দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। মাধবীলতা চোখ নামিয়ে নিল। পিসিমার গলা শোনা গেল, খুব সুন্দর হয়েছে না রে বউ মহি। এমএ পাস, স্কুলে চাকরি করে। আমাদের অনিকেও বাঁচিয়েছে। বড় ভালো মেয়ে। অনেক জন্য নিজের বাবা মার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হয়েছে। এরকম প্রেম দেখা যায় না। মাধবীলতার মনে হলো এর চেয়ে মরে যাওয়া ঢের ভালো ছিল। পিসিমা যে শ্বশুরের সামনে এই ভাষায় কথা বলবেন তা সে খুনাক করে আজ করতে পারেনি। এত জোরে বলছেন যে কারোর কান এড়াবে না, অথচ তার কিছুই করার নেই। এই মুহূর্তে কোনো কথা বলা শোভন নয়। হেমলতার কথা শেষ হওয়া মাত্র মহিতোষের মুখ থেকে গঙ্গানি বের হলো। হেমলতা দুপা ঝুঁকে গিয়ে মুখের কাছে কান নিয়ে জিজ্ঞাসা করলেন, কি বলছিস, বউ পছন্দ হয়েছে? তারপর মাধবীলতার দিকে মুখ ফিরিয়ে সরল গলায় বললেন, আমি কিছু বুঝতে পারি না ও কি বলে, কানে কম শুনি তো। ছোট বউ সব বুঝতে পারে। ও ছোট বউ, ছোট বউ, চিৎকার করলেন হেমলতা। মাধবীলতা দেখল মহিতোষের মুখের কোনা বেয়ে একটা লালার ধারা বেরিয়ে আসছে। তার মানে ওটা মুছিয়ে দেওয়া উচিত, কিন্তু কি দিয়ে দেবে? তাছাড়া দিতে গেলে পিসিমা কিভাবে নেবেন তাও জানা নেই। এই সময় ছোট মা দরজায় এসে দাঁড়ালেন। কি বলছেন? হেমলতা মহিতোষের দিকে দেখিয়ে বললেন, দেখ তো কি হয়েছে। ছোট মার ঠোঁটগুলো সামান্য বেঁকে গেল। আর চোখে মাধবীলতাকে দেখে তিনি একটু ঘুরে মহিতোষের অন্য পাশে গিয়ে দাঁড়াতেই মহিতোষ যেন স্বস্তি পেলেন। তরতরিয়ে যা বললেন তার মর্ম মাধবীলতার অবদ্ধ রইল। ছোট মার মুখ কিন্তু বিস্ময়ে চুরমার। তিনি হেমলতার দিকে তাকালেন, তারপর চোখ বন্ধ করে সামান্যক্ষণ দাঁড়িয়ে আনছি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। হেমলতা বললেন, বাবা থাকলে খুব খুশি হতো, তাই না মহি? মহিতোষের মুখে কোনো শব্দ নেই, শুধু ডান হাতটা নেড়ে মাধবীলতাকে ইশারা করলেন এগিয়ে আসতে। মাধবীলতা পাশে এগিয়ে এলো। মহিতোষের চোখ দুটো স্থির। হেমলতা বললেন, ওর নাম হলো মাধবীলতা। মহিতোষের কপালে ভাঁজ পড়ল। তার মুখ হেমলতার দিকে ঘুরে গেল সামনে। হেমলতা যেন এবার চাহনির অর্থ ধরতে পারলেন। মাধবীলতা, মাধুরী নারে। এই সময় ছোট মা আবার ফিরে এলেন। তার হাতে একটা রংচটা ছোট বাক্স, সেটা তিনি মহিতোষের হাতে ধরিয়ে দিলেন। মহিতোষের যে হাতটা উঠল ধীরে ধীরে প্রসারিত হলো মাধবীলতার সামনে। মুখ থেকে গঙ্গানি বের হয়ে এলো। ছোট মা বললেন, তোমাকে ওটা নিতে বলেছেন। মাধবীলতার হাত কেঁপে গেল। সে বাক্সটাকে ধরতেই মহিতোষের মুখে হাসির চেষ্টা এলো। হেমলতা জিজ্ঞাসা করলেন, কি আছে ওতে? ছোট মা বললেন, হার, নতুন বউয়ের মুখ দেখবে বলে। দেখি দেখি, কোন হারটা? বাক্সটা খোলো। হেমলতা উদ্গ্রীব হলেন। মাধবীলতা বাক্সটা খুলতেই একটা পুরনো আমলের ভারী হার চোখে পড়ল সবার। হেমলতা ছোট মাকে জিজ্ঞাসা করলেন, এটা কার হার, তোমার? ছোট মা মাথা নাড়লেন, না, দিদির। ও মা, সে হার এতদিন ছিল নাকি? ভালো ভালো, দিদিকে জানো?
মহির বড় বউ, অনির্মা। এই বাড়িতেই মরে গেছে সে। বড় ভালো মেয়ে ছিল সে। ওই হার তুমি পড়লে তার আত্মা সুখী হবে। আমার তো আর কিছু নেই যে তোমাকে দেব। না না, আছে, দাঁড়াও। হঠাৎ মনে পড়ে গেল হেমলতার। তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, এই ছোড়া আবার দাঁড়িয়ে আছে কেন? কিন্তু কথা শেষ করে আর অপেক্ষা করলেন না। ছোট মা মাধবীলতাকে বললেন, ওটা পড়ো তো। মাধবীলতা দেখল অর্ক দরজায় দাঁড়িয়ে হাসছে। ওর আরো অস্বস্তি বাড়ল। মুখে বলল, এখন থাক না। না না, থাকবে কেন? যিনি দিলেন তিনি তো দেখবেন কেমন মানাচ্ছে। ছোট মার স্বর শীতল হলো। মাধবীলতা মহিতোষের দিকে তাকালো। দুটো চোখ এখন বেশ শান্ত। সে আর উপেক্ষা করতে পারল না। হারটা খুলে গলায় পরে নিল। পুরনো ডিজাইন, ভারী হার, অনেক অনেক দাম হবে। ছোট মা বললেন, সধবার গলা খালি না থাকাই উচিত, ওটা খুলো না। মাধবীলতা বলল, এত দামি জিনিস? তা অবশ্য। ছোট মা এবার ঘর থেকে বেরিয়ে গেলেন। মাধবীলতার সমস্ত শরীর শিরশির করছে। এই হার তাকে দেওয়ার মানে এই বাড়ির বধূ হিসেবে মেনে নেওয়া। মহিতোষকে প্রণাম করতে ইচ্ছে করছিল তার, কিন্তু সে এগিয়ে গেল আরেকটু। তারপর আঁচলের কোনা দিয়ে মহিতোষের লালা সযত্নে মুছিয়ে দিল। মহিতোষ নিশ্চয়ই বিস্মিত হয়েছিলেন, কিন্তু মাধবীলতা আর দাঁড়ালো না। ঝটপট ঘর থেকে বেরিয়ে এলো সে। পেছনে অর্ক। অনিমেষের সামনে গিয়ে দাঁড়াতেই খুব লজ্জা হচ্ছিল ওর, কিন্তু বড় ঘরে যেতেই মুখোমুখি হতে হলো। গম্ভীর মুখে দাঁড়িয়েছিল অনিমেষ। অর্ক পেছন থেকে বলল, এখানে এসে মায়ের খুব লাভ হলো। অনিমেষের ভ্রু কুঁচকে গেল। মানে? আর তখনই সে হারখানা দেখতে পেল। ওটা কে দিল? বাবা। অনিমেষ মাধবীলতার মুখ দেখল। বাবা শব্দটা ওর কানে খট করে বেজেছে, কিন্তু সে কথা মুখে না বলে হাসবার চেষ্টা করল। অর্ক বলল, তোমার মায়ের হার, জানো, বাবা দিয়েছে। তাই নাকি? এ হার এতদিন ছিল? শোনো, তোমার সঙ্গে কিছু কথা আছে। মাধবীলতা হারখানা ছুঁয়েছিল খুলবে বলে, কিন্তু এত তাড়াতাড়ি সেটা উচিত হবে না বুঝতে পারল। অনিমেষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? ঠিক আছে, পরে বলবো। অনিমেষ অর্কর দিকে তাকালো। হঠাৎ মাধবীলতার খেয়াল হলো, তুই হুটহাট ছাদে উঠিস না। অর্কর বুকটা ধড়াস করে উঠল। কেন? পিসিমা আপত্তি করেছিলেন। আর হ্যাঁ, তোকে বাজারে যেতে হবে। বাজারে? এখানে লোক নেই, আমি টাকা দিচ্ছি, তুই খোঁজ নিয়ে তাড়াতাড়ি বাজার করে আনবি। কি আনতে হবে বলে দিচ্ছি। এই শোনো, পিসিমা তখন বলছিলেন একটা লোক নাকি প্রায় তোমার খোঁজ করতে আসে। মাধবীলতা অনিমেষকে বলল। অনিমেষ অবাক হলো। আমার খোঁজ করে? হ্যাঁ, পিসিমা তাকে বলেছেন যে তোমাকে টেলিগ্রাম করা হয়েছে। কে আবার? অনিমেষ তার ছেলেবেলার বন্ধুদের মুখ মনে করল। এই সময় হেমলতা দ্রুত চলে এলেন। তার ছোট্ট রোগা এবং ভাঙা শরীর মাধবীলতার কাছে এসে কাঁপছিল। দেখো তো, এটা পরা যায় কিনা। মাধবীলতা একটু দ্বিধাগ্রস্ত হয়ে প্যাকেটটা নিল। অনিমেষ দেখল খবরের কাগজটা লালচে এবং তার উপরে জওহরলাল নেহেরুর ছবি ছাপা। খুব সতর্ক হাতে প্যাকেটটা খুলতেই এক গাদা ন্যাপথলিনের গুঁড়ো মাটিতে ছড়িয়ে পড়ল। মাধবীলতা দেখল সুন্দর কাজ করা একটা নীল রঙের বেনারসি। হেমলতা ফোকলা দাঁতে হেসে বললেন, অনেক বছর আগের শাড়ি, তখনকার দিনে 150 টাকা দাম নিয়েছিল। আমি প্রত্যেক বছর রোদে দেই, এখনো সেরেনি। এটা দিয়ে আমি তোমার মুখ দেখলাম মাধবীলতা। অনিমেষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। পিসিমার সংগ্রহে যে এরকম সুন্দর শাড়ি আছে তা সে ছেলেবেলায় জানত না। পিসিমা আসা অবধি ওর সঙ্গে কথা বলছেন না, কিন্তু এই মুহূর্তে সে মুখ বুজে থাকতে পারল না। এটা আপনার শাড়ি?
হেমলতা অনিমেষের দিকে তাকালোই না। মাধবীলতাকে বললেন, এ তোমার নিজের শাশুড়ির বিয়ের বেনারসি, আমার কাছে ছিল। থাক থাক, প্রণাম করতে হবে না। তারপর ওর গলা রুদ্ধ হয়ে এলো। আমার বিয়ের বেনারসি তোমাকে দেব কেন? বিধবার বেনারসি কি কাউকে দিতে আসে?